প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগের সমাবেশ। বর্ণচোরা বিএনপিকে রোখাই আওয়ামী লীগের চ্যালেঞ্জ, বলেছেন ওবায়দুল কাদের। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া। ছাগল কাণ্ডে সমালোচিত এনবিআর সদস্য মতিউর রহমান ওএসডি দুদকে আজও গরহাজির বেনজির, স্ত্রী ও 2 মেয়ের হাজিরা আগামীকাল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে দলটি। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সমাবেশের স্থলে ঢাকা ও আশপাশের এলাকা থেকে বাসে ও পায়ে হেঁটে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বেলা 11:30টায় সমাবেশে ঢোকার গেট খুলে দেওয়া হয়, সেখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সমাবেশে ঢোকার সব গেটে নিরাপত্তা আর্চওয়ে বসানো হয়েছে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সেখানে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও নৌকা নিয়ে সমাবেশের স্থলে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় জমায়েত করে রাজপথের শক্তি আরেকবার জানান দিতে চায় টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। হীরক জয়ন্তী উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাবেশে বক্তব্য রাখবেন। দর্শক, এই সমাবেশের খবর রাখছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ। মুহিব, সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, মাননীয় প্রধানমন্ত্রী সমাবেশ স্থলে কখন আসবেন, আপনি কি সেটা জানতে পেরেছেন? এবং এখন সমাবেশের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? রেহনুমা, আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন যে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সকাল থেকেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে অংশগ্রহণ করতে ঝাঁকে ঝাঁকে মিছিল আসছে, অর্থাৎ মিছিলে মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ এলাকা সয়লাভ হয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি টিএসসি চত্বরে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যের পাদদেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশের স্থলে আসতে শুরু করেছে রাজধানী ঢাকার প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ের, প্রত্যেকটি থানা পর্যায়ের নেতাকর্মীরা এবং প্রত্যেকটি সংসদীয় আসনের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে বিভিন্ন ফেস্টুন, প্লাকার্ড এবং বাদ্যযন্ত্র বাজিয়ে এই সমাবেশ স্থলে আসছেন। এবং ইতিমধ্যেই সমাবেশের স্থল আমরা যেটি খবর পেয়েছি যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তারপরেও এখানে যেহেতু নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, প্রত্যেকটি প্রবেশ মুখে নিরাপত্তা তল্লাশি, পাশাপাশি নিরাপত্তা চৌকি ভেদ করে নেতাকর্মীদেরকে কিন্তু ঢুকতে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সমাবেশে। বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাবেশ স্থলে আসার কথা রয়েছে এবং তিনি প্রধান অতিথি হিসাবে এখানে বক্তব্য দিবেন। আওয়ামী লীগের যে 75 বছরের দীর্ঘ এই ইতিহাস এবং ঐতিহ্যের পথ চলা, সেই পথ চলার যেই তাদের প্রাপ্তি, সেই প্রাপ্তি নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে গত টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এসে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন এবং অগ্রগতি, সেই অগ্রগতির ধারাবাহিকতা তুলে ধরবেন তিনি এবং একই সঙ্গে বলবেন যে এই আগামীতে এই উন্নয়ন এবং অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগ যাতে আরো দীর্ঘ সময় এই বাংলাদেশের নেতৃত্বে থাকতে পারেন, সেই কথাগুলোও বলবেন। এবং নেতাকর্মীদের সঙ্গে কথা বলেও যেটি আমরা জেনেছি সেটি হচ্ছে যে আওয়ামী লীগ মানে উন্নয়ন এবং আওয়ামী লীগ যতদিন এই বাংলাদেশের ক্ষমতায় ছিল তারা বিভিন্ন ধরনের মেগা প্রকল্প এবং বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পের মধ্য দিয়ে দেশের মানুষকে যে উপহার দিয়েছেন সেই ধারাবাহিকতা বজায় রাখার। মুহিব, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতের প্রত্যয় ব্যক্ত করেছে আওয়ামী লীগ। সকাল 7টায় ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে আবার শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বর্ণচোরা বিএনপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করা আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ। তার অভিযোগ, বিএনপি মুক্তিযুদ্ধের নামে ভাওতাবাজি করে, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শত্রুকে প্রতিহত করা আওয়ামী লীগের জন্মদিনের অঙ্গীকার বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শক্তি।
এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসায় হত্যার উদ্দেশ্যে এবং রাজনীতি থেকে সরিয়ে দিতেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তিনি বলেন, শুধু এমওইউ সই নয়, সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চান, সকল নদীর পানির ন্যায্য হিস্সা চান। তিনি অভিযোগ করেন, এই সরকার ভারতের সেবা দাসে পরিণত হয়েছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে রবিবার সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি দেয় বিএনপি। তারই অংশ হিসেবে ঢাকায় সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়ার পূর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশে তার জটিল রোগের চিকিৎসা না থাকায় তার চিকিৎসকরা বারবার বলার পরও তাকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না। আমরা বলেছি, দল থেকে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। তিনি বলেন, এই সরকার শুধু বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরাতে চায় তাই নয়, তারা দেশকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতির খবর প্রকাশ না করতে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতির তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। সারা পৃথিবী জানে যে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তারা কিভাবে এই অবৈধ সরকারের সঙ্গে যোগসাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় করে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই বিষয়ে জড়িত আছে। প্রধানমন্ত্রী ভারত সফরে বাংলাদেশের কি লাভ হলো, সেই প্রশ্নও রাখেন বিএনপি মহাসচিব। আমাদের যে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সে ব্যাপারে কোনো চুক্তি হয়নি। উপরন্তু কি হয়েছে, তিস্তা প্রকল্পের যে প্রস্তাব তারা দিয়েছেন, সেই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ সেখানে বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে। আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে, প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্সাটা চাই। এটা আমাদের অধিকার, আন্তর্জাতিক আইনের অধিকার। এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে। শুধু ভারত নয়, সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্র নিয়ে চলছে। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। খুলনায় দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। রবিবার দুপুরে দলীয় কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা কমিটির আহ্বায়ক আমির এজাজ খান সহ নেতাকর্মীরা। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই। মানবিক দিক বিবেচনা করেই প্রধানমন্ত্রী তাকে দেশে চিকিৎসার ব্যবস্থা করেছেন বলেও জানান তিনি। এদিকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, সরকার চাইলেই চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারে। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার কথা বলা হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছেন বলেই কিন্তু আপনার 2020 সালে 25শে মার্চ তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। যেই আইনি ব্যবস্থায় তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আইনমন্ত্রী মহোদয় আজকে একটু আগেও বলেছেন আইনে নেই, যা সম্পূর্ণ অসত্য কথা। যে আইনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার সাজা স্থগিত করা হয়েছে, সেই আইনেই উল্লেখ করা আছে এবং সেই আইনে যদি
যে শর্ত দেয়া আছে সেই একটা শর্ত হলো উনি বিদেশে যেতে পারবেন না। সেই শর্তটা যদি উইথড্র করে নেয় তাহলেই কিন্তু এক্সিস্টিং আইনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারেন। অতএব আইনমন্ত্রী মহোদয়ের এই ধরনের বক্তব্য জাতির সাথে তামাশা এবং জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াস মাত্র। পশ্চিমবঙ্গ নয়, কেন্দ্রীয় সরকারের অনীহার কারণেই তিস্তা চুক্তি হচ্ছে না বলে মন্তব্য করেছেন পানি বিশেষজ্ঞ ডক্টর আসিফ নজরুল। আরেক বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত বলেছেন, গঙ্গা চুক্তি অনুযায়ী পানি না দিয়ে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণের বিষয়ে চুক্তি হওয়া লজ্জার ও দুঃখজনক। বাংলাদেশ ভারত পানি বন্টনের অভিজ্ঞতা, আশঙ্কা ও প্রত্যাশা বিষয়ক ভার্চুয়াল আলোচনায় এ মন্তব্য করেন তারা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আলোচনায় আইনুন নিশাত বলেন, পানির ন্যায্য বন্টনের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির বিষয় শুধু কারিগরি বা কূটনৈতিক আলোচনা করে সুফল মিলবে না, এজন্য রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ বলেন, জনগণের ম্যান্ডেট না থাকায় পানির ন্যায্যতা নিয়ে সোচ্চার নয় সরকার। জাতীয় নিরাপত্তার প্রশ্নে পানির ন্যায্য হিস্যার জন্য চীন, ভুটান ও নেপালের মতো তৃতীয় পক্ষকে অন্তর্ভুক্তির তাগিদ দেন তিনি। ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, নিজের স্বার্থ ছাড়া বাংলাদেশে কোনো সহায়তা দেয় না ভারত। দেশটি চুক্তি মেনে পানি না দিলে ট্রানজিট সহ অন্য সহায়তা বন্ধের পরামর্শ দেন অন্য আলোচকরা। ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভ্যাট ও কাস্টমস আপিল ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে সরিয়ে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আগে মতিউর রহমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান আব্দুল মাহমুদ আলী। এরপরেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়তে যাচ্ছেন মতিউর রহমান। এরই মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মৌখিকভাবে বিষয়টি মতিউর রহমানকে জানিয়েছে। এদিকে ঈদের ছুটির পর আজও কর্মস্থলে যোগ দেননি মতিউর রহমান। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের জবাব দিতে আজও দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। আজ দুদক কার্যালয়ে হাজির হতে দ্বিতীয় দফায় নোটিশ দেওয়া হয়েছিল তাকে। গত 28 মে বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা সহ তাদের 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেয় দুদক। চিঠিতে 6 জন বেনজির আহমেদ এবং 9 জন তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির আহমেদ ও তাহসিন রাইন বিনতে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। তবে প্রথম দফায় দুদকের ডাকে হাজির হননি বেনজির আহমেদ। 15 দিনের জন্য সময় আবেদন করলে কমিশন তা মঞ্জুর করে 23 জন জিজ্ঞাসাবাদের জন্য তারিখ নির্ধারণ করেন। একই সাথে স্ত্রী ও 2 মেয়েকে আগামীকাল তলব করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের আজ দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হওয়ার কথা। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আছেন সহকর্মী ফরুক বাবু। যাচ্ছি তার কাছে। বাবু, বেনজিরের হাজির হওয়ার বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? আপনি জানেন, দুদকের বেঁধে দেওয়ার সময়ও আজ দ্বিতীয় দফা বেঁধে দেওয়ার সময়ও বেনজির আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবারের 3 সদস্য আজ উপস্থিত হননি। তারা গত 28 মে দুদকে একটা চিঠি দিয়েছিল সময় আবেদন করে। সেই চিঠিতে বেনজির আহমেদ তার ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন এবং তিনি তার পরিবার সহকারে চিকিৎসা এবং ব্যক্তিগত কাজে বিদেশে রয়েছেন বলে সেই চিঠিতে উল্লেখ করেছেন। এবং সেই সাথে সেই বেনজির আহমেদ, তার স্ত্রী এবং 2 কন্যা তাদের স্বাক্ষরিত চিঠি দুদকের কাছে জমা দিয়েছেন তারা 28 তারিখে। এবং সেই চিঠি দিয়েই মূলত যে ঝামেলার সৃষ্টি করেছিল, সেই ঝামেলার মূলত প্রথমে দুদক কমিশনার সচিবের তরফ থেকে বলা হয়েছিল যে কেউ একজন লয়ার এসে দুদকে তাদের চিঠি জমা দিয়েছে তাদের হয়ে। পরবর্তীতে দুদক চেয়ারম্যান জানিয়েছেন যে কোনো লয়ার না, কেউ একজন এসে দুদকের যে চিঠি দেওয়ার শাখা যে রয়েছে সেই চিঠি প্রদান শাখাতে এসে জমা দিয়ে গেছে। কে বা কারা দিয়েছে সেটার বিষয়ে দুদক জানেন না। পরবর্তীতে আমরা দুদকের সূত্র থেকে জানতে পেরেছি বেনজির আহমেদ 2 মাস সময় চেয়ে সে চিঠি শো করেছে এবং তার পরিবারের প্রতিটি সদস্য একই দিনে 28 মে চিঠি শো করে। এবং তারা যতটুকু জানতে পেরেছে তারা 4 মে দেশ ত্যাগ করেন এবং সেই দেশ ত্যাগ করার পরবর্তীতে তারা দেশের বাইরে থেকেই সেই চিঠি, তাদের স্বাক্ষরিত চিঠি দুদক কার্যালয়ে তারা পাঠিয়েছে। এবং আজকে এই বিষয় নিয়ে কমিশনের বৈঠক হচ্ছে এবং পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নেবে আসলে তার এই সময়ে মেয়াদ শেষ হওয়ার পরে দুদকের বিধান এবং আইনে কি রয়েছে এবং তারা তদন্তের কাজ কিভাবে আগাবে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে দুদক কার্যালয় থেকে আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানোর কথা জানানো হয়েছে। এই ছিল দুদক কার্যালয় থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান।
আর বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অফ অনার প্রদান করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল। এর আগে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান বিদায়ী সেনাপ্রধান। সকাল 10টায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এরপর সশস্ত্র সালাম জানানো হয়। পরে পিওকলের সুরের সাথে জাতীয় ও সেনাবাহিনীর পতাকা উত্তোলন করা হয়। আনুষ্ঠানিকতার পর সেখানে রাখা পরিদর্শন বইতে সই করেন তিনি। এরপর সেনাকুঞ্জে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সেনাপ্রধানকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। এ সময় গার্ড অফ অনার প্রদান করে সেনাবাহিনীর একটি দল। তিনি গার্ড পরিদর্শন করেন। পরে সেনাকুঞ্জে একটি গাছের চারাও রোপণ করেন তিনি। 17তম সেনাপ্রধান হিসেবে 2021 সালের 24 জুন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব নেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগের সমাবেশ। বর্ণচড়া বিএনপিকে রোখাই চ্যালেঞ্জ বলেছেন ওবায়দুল কাদের। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। অভিযোগ মির্জা ফখরুলের। সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া। ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর সদস্য মতিউর রহমান OSD দুদকে আজও গড়হাজির বেনজির। স্ত্রী ও 2 মেয়ের হাজিরা আগামীকাল। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকাল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।